আমন্ত্রণ জানানোর জন্য, দুইজন বিজ্ঞ আলোচকের সাথে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি সারাদিন বিভিন্ন বিষয় আলাপ আলোচনা আমি দেখেছি যে কিভাবে ইরানের যুদ্ধটা শেষ হতে পারে। তো এই প্রশ্ন তো সবাই আসছে, নতুন শর্ত, যত শর্তই হোক না কেন, প্রথম কথা হচ্ছে যে ইরানকে ৩৩ দিন ধরে কিছুই করা যায় নাই। খুবই যেটা ইনসাইড স্টোরি ফ্রম ইউএস মিলিটারি, পেন্টাগন থেকে ইনসাইড স্টোরি বলে যে ইউএস এর সর্বমোট ৮,০০০ বিভিন্ন টাইপের মিসাইল ছিল, মিসাইল ইন্টারসেপ্টর থেকে সবকিছু, এগুলি মিলিয়ে সর্বমোট প্রোডাকশন লাইনে সারা বিশ্বে তারা যুদ্ধ পরিচালনা করার জন্য ৮,০০০ পিস ছিল, অনলি 8,000 পিস। ঠিক তার বিপরীতে ১.৫ লক্ষের উপরে ড্রোন ইরানের কাছে আছে, আর তাদের যে ব্যালিস্টিক মিসাইলের স্টক সেটাও ইউএস এর ইনসাইড ইন্টেল। এটা আমি এমন একজনকে উক্তি করছি যিনি ইউএস মিলিটারিকে খুব ভালো করে চেনেন, বিরাট, তিনি ইরাকের যোদ্ধা ছিলেন, আফগানিস্তানের যোদ্ধা ছিলেন, এবং উনি একজন ছিলেন ইরাকের ইউএস আর্মির রিফর্মিস্ট বলা হতো তাকে, এবং যে কারণে উনি সবার অপছন্দ হয়ে উনি কর্নেল হিসেবে রিটায়ার করেছেন, কর্নেল ডগলাস ম্যাকার্থন না, ম্যাকগ্রেগর। তার ইন্টারপ্রিটেশনগুলি খুবই অথেন্টিক এবং তাকে অত্যন্ত উঁচু মানের ইন্টারপ্রেটার বলা হয় আর কি। তো উনি ওনার যে কথা সেটা হলো, প্রথম কথা হচ্ছে যে এই পুরো মিশনটাই ছিল কমপ্লিটলি এই যুদ্ধটা হলো এটার গতিপথ নিয়ন্ত্রণ করছে ইসরায়েল, এবং এই যুদ্ধ আমেরিকার পতনের সূচক সে বলছে। এবং সে যে ইন্টারপ্রিটেশনগুলি দেয় সেখানে যারা মন্তব্য করে তাদের মন্তব্যের আমি দুই একটা অংশ আমি বলে শুনি। তার মধ্যে একটা মন্তব্য পড়লাম, সারা বিশ্বের প্রত্যেকটা দেশ আমেরিকা এবং ইসরায়েলকে সু করা উচিত তাদের দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এবং আমি মনে হয় যেটা সারা দেশ করবে কিনা, বাট কিছু দেশ অবশ্যই করতে পারে, এরকম দেশ হতে পারে, অথবা দেশ না হলেও ব্যক্তি হিসেবে তারা যে তাদেরকে এই যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা তাদেরকে সু করতে পারে। সেকেন্ড হচ্ছে যে তারা বলছে যে এই যুদ্ধে আমেরিকা কোনোভাবে জেতার সম্ভাবনা নাই, এবং বলে যে শুধুমাত্র যদি বড় জোর, বুটস অন দ্য গ্রাউন্ড বলে যেটা কথা বলছে, বড় জোর তারা দুই একটা ছোটখাটো হরমুজের আশেপাশে দু একটা দ্বীপ তারা হয়তোবা দখলে নিতে পারে, দ্যাট টু ফর এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম উইচ উইল হ্যাভ নো ইনফ্লুয়েন্স। সেকেন্ড হচ্ছে যে ইউএস নেভি ইজ নট ক্যাপেবল, আবার বলছেন উনি, বারবার বলছেন ইট ইজ নট ক্যাপেবল, তারা হরমুজকে খোলার তাদের কোনো রকম ক্ষমতা নাই। কারণ ইউএস নেভি যদি হরমুজকে খুলতে হয় তাকে ফিজিক্যালি ওখানে থাকতে হবে, এবং ফিজিক্যালি ওখানে থাকা মানে হলো ইরানের সব ধরনের অস্ত্রের মুখে তাকে ফেস করতে হবে, এবং যারা খুবই সাংঘাতিক পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে, এবং এই যে দূরে তাদের অ্যাটলিস্ট ৮০০ থেকে ১,০০০ মাইল দূর থেকে অপারেট করা তাদের পক্ষে আর সম্ভব না, এই ধরনের একটা অবস্থিতি। সেকেন্ড হচ্ছে এই যুদ্ধের পরে ইউএসএ আবার নতুন কোনো যুদ্ধের জন্য কবে তৈরি হইতে পারে, এটা একটা বিরাট একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাদের। তারা এখন এই যুদ্ধে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে যে স্থলযুদ্ধ পরিচালনার কোনো সুযোগ নাই, সুতরাং কোন রকম শর্তেই ইরান কাজ করবে না। শেষ কথা হচ্ছে যে ইরান, তাহলে ট্রাম্প কি ইরানকে কি সেই পাথর যুগে নিয়ে যাবে? সমস্ত পাওয়ার প্ল্যান্ট, স্যালিনেশন প্ল্যান্ট এগুলো কি ধ্বংস করবে? তাহলে সেটা যদি হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে, এবং তারা যে বলছে যে তাদের অয়েল ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করবে, সেটারও কিন্তু ইরানের অয়েল ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করলেও ইরানকে শেষ করা সম্ভব হবে না। তার প্রধান কারণ যেটা হলো ইরানের সাইজ, এটা এত বড় একটা দেশ, এটা একটা ওয়েস্ট ইউরোপের সমান, এবং এখানে প্রায় ৯ কোটি মানুষ, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে যে স্পিরিট আছে সেই স্পিরিটে তাদেরকে দমানো সম্ভব না। এখন ট্রাম্প তাহলে এরকম একটা পরিস্থিতিতে কেন তারা বেছে নিল? কারণ উনি বলছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু গত ১ বছরে
হাইয়েস্ট পরিমাণ ট্রাভেল করেছে ইউএসএতে শুধুমাত্র কনভিন্স করার জন্য, ট্রাম্পকে কনভিন্স করার জন্য, বিকজ সে এর আগের যে 3টা প্রেসিডেন্ট কাউকে সে কনভিন্স করতে পারে নাই। বলে তার মানে এই না যে তারাও ভালো ছিল, তারাও ভালো ছিল না। তার পরের কথাটা হচ্ছে ইউএস এর বিরুদ্ধে ইরানের যে দাবি সেটা হলো যে তাকে এই মিডল ইস্ট থেকে সরে যেতে হবে। উনার কথা হচ্ছে যে আমি এবং আমার মতো 60% আমেরিকানবাসী এখন মনে করে ইউএস হ্যাজ নো বিজনেস টু স্টে ইন মিডল ইস্ট। কোনো কাজ নাই তাদের ওখানে, কারণ তাদের ওখান থেকে সরে আসাটা এখন সর্বোত্তম মানে সময়। এবং এই সরে আসাটা হবে একটা, যদি এমনি এমনি সরে যেত তাহলে এটা হতো একটা সম্মানজনক সরে যাওয়া হতো, কিন্তু এখন যেতে হচ্ছে তাকে একটা অসম্মানজনক অবস্থায়। এবং এইটার কিন্তু মেইন উদ্দেশ্য আমি বলবো যে এই যুদ্ধের প্রত্যেকটা দেশেরই প্রত্যেকটা এখানে তো 3টা পক্ষ, আর অ্যাকচুয়ালি আর যদি বলি ইনডাইরেক্টলি আরেকটা পক্ষ আছে। তো 3টা পক্ষ কে কে? ইসরায়েল, আমেরিকা আর ইরান। আর যেটা বলবো যে আপনার ইনডাইরেক্ট পক্ষ যেটা, সেটা হলো গালফ কান্ট্রিজ। তো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা এজেন্ডা এবং উদ্দেশ্য আছে। তারা কিন্তু মুখে বলছে একটা, ভেতরে কিন্তু আরেকটা উদ্দেশ্য। মুখে কি বলছে? ইরান নিউক্লিয়ার হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, সুতরাং তাকে তার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি দমন করতে হবে। খুব ভালো করেই জানে, আমেরিকা সহ সারা দুনিয়া জানে ইরান নিউক্লিয়ার যায় নাই এবং তাদের নিউক্লিয়ার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। এবং এটা তাদের যে ধর্মীয় নেতা যিনি মারা গেছেন তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি করবে না। এরপরও তাকে অ্যাটাক করা প্রয়োজন। তো সেকেন্ড হচ্ছে রিজিম চেঞ্জ, যে এই দেশটাকে গণতন্ত্র বানাতে হবে, এই গণতন্ত্র এক্সপোর্ট করার জন্য তার দায়িত্ব। আর থার্ড হচ্ছে তারা যেন এই তারা সারা বিশ্বের জন্য একটা হুমকি। সে সন্ত্রাসী একটা দেশ, অথচ তার কোনো সন্ত্রাসী রেকর্ড নাই। ইরানের কিন্তু কোনো সন্ত্রাসী রেকর্ড নাই যে তারা নিজেরা কোথাও সন্ত্রাসী হামলা চালিয়েছে বা তারা সেটা যাদের লোক দিয়ে কোনো সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে। সুতরাং এই 3টা কিন্তু আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হলো হঠাৎ করে ট্রাম্পের মাথায় ভয় চেপে গেছে যে সে সারা বিশ্বের উপর থেকে তার আধিপত্যের যে আসর সেটা কমে যাচ্ছে।